আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে এই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে জুলাই গণহত্যার বিচার, জানালেন চিফ প্রসিকিউটরের পরামর্শক। ভারত হাসিনাকে ফেরত না পাঠালে আন্তর্জাতিক কোর্টে যাবার ঘোষণা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত বিএনপির ৩ সংগঠনের লং মার্চ। দিল্লির কাছে আত্মসমর্পণ না করার অঙ্গীকার নেতাদের। ভোটাধিকার নিশ্চিতে জনমনে শঙ্কা রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হবে না, বললেন দুদক চেয়ারম্যান। এবং 15 ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। ইউরোপের বাজারে দক্ষ জনশক্তি পাঠাতে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার মামলায় অভিযুক্ত পলাতক শেখ হাসিনাকে আইন মেনে বাংলাদেশের কাছে ভারতের ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতে সহযোগিতা নেওয়া হবে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নিয়োগ পাওয়ার পর বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন প্রসিকিউশন দলের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালে এসে তিনি বৈঠক করেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সাথে। পরে সাংবাদিকদের ক্যাডম্যান বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পূর্ণ সহযোগিতা করবেন তিনি। This process is going to require the full assistance and support of the international community. Politically and legally, that process will be continued, and I will do whatever I can to support this office to ensure that these trials meet the highest international standards. শেখ হাসিনাকে ফেরত দেয়া প্রসঙ্গে ব্রিটিশ এই আইনজীবী বলেন, ভারত আইন অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে পারে, আর না দিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই মামলার বিচার কাজ চলার সুযোগ রয়েছে। We would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. If extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে আসামি পক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারে। আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। 10 বছর আগে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয়, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছিল জামায়াত, কিন্তু সে সময় তাকে আইনজীবী হিসেবে কাজ করার অনুমোদন দেয়নি শেখ হাসিনার সরকার। তবে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সেই টবি ক্যাডম্যানই এখন জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের পরামর্শক। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও প্রশাসন এবং পুলিশের কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তির বিচার কাজ চলছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখী লং মার্চ করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। যাত্রাপথে ভৈরব হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই লং মার্চ। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য শেষে যাত্রা শুরু করে লং মার্চ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজ্জির।
বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ। তাই তো শীতের সকালেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনস্রোত। ভারতের যদি শুভবুদ্ধি উদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। আমাদের মধ্যে গণতান্ত্রিক সমালোচনা থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। দলের তরুণ কর্মীদের উজ্জীবিত করতে সকাল থেকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমালোচনা করেন জয় বাংলা স্লোগান নিয়ে। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় বড় হবে, বাংলাদেশের তো জয় না। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার বনচিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী। সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় লং মার্চের যাত্রা। সহস্রাধিক গাড়ির এই বহর ছুটে চলছে আখাউড়া সীমান্তের উদ্দেশ্যে। এই লং মার্চের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই, যারা সাম্রাজ্যবাদী, যারা অন্যের দেশকে দখল করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, তাদেরকে সতর্ক করতে চাই যেন ভবিষ্যতে যেন এই ধরনের স্পর্ধা তারা না দেখায়। যাত্রাপথে বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কিশোরগঞ্জের ভৈরবে বিশাল পথসভার আয়োজন করে স্থানীয়রা। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা টু আগরতলা লং মার্চের যাত্রাপথে রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবেই অভিবাদন জানাচ্ছে বিএনপির সমর্থকরা। তাদের দাবি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দলটির যে অবস্থান, তাতে আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে এখন সম্পর্ক হবে শুধুই ন্যায্যতার, এমনটাই প্রত্যাশা সবার। আগরতলা অভিমুখে লং মার্চ পৌঁছায় বিকেলে। স্থলবন্দরের মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতকে প্রভু হিসেবে আর দেখতে চায় না এদেশের জনগণ। বাংলাদেশের বহিরাগত কোনো প্রভু নেই, আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে প্রতিবেশীকে চিন্তা করি। ৩ সংগঠনের এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ, নরসিংদী সহ অন্যান্য জেলার নেতাকর্মীরাও অংশ নেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশকে অশান্ত করার ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মজলিসে শুরার অধিবেশনে তিনি কথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, দেশের জনগণ কারো কাছে মাথা নত করবে না, কাউকে মোড়ল মানবে না। এ সময় সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সারা দেশ থেকে জামাত ইসলামীর 4 শতাধিক নেতৃবৃন্দ যোগ দেন মজলিসে শুরার অধিবেশনে। জামাতের এই নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী 1 বছর দলের রাজনৈতিক পলিসি নিয়ে। এতে সূচনা বক্তব্যে দলের আমির শফিকুর রহমান বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের জুলুম নির্যাতনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জামাত ইসলামীর। দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল, শাহবাগে তৈরি করা হয়েছিল প্যারালাল সরকার। এখনো ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। মৌলিক সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন তিনি। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। ভোটার তালিকা প্রণয়ন, আসন বিন্যাস ঠিক করা এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাঙামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়ার সম্ভাবনা থাকলেও আজও পেছনে পড়ে রয়েছে। এ সময় পার্বত্য এলাকায় যোগাযোগের প্রসার, শিক্ষা ব্যবস্থা সংস্কার, সঠিক পদ্ধতি ও প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে কথা বলেন তিনি। চমৎকার সেতু দৃশ্যের, এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। সেতু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে আশা করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে বাতিল না হয় সেজন্য জনগণকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে একই অনুষ্ঠানে উপদেষ্টা এম শাফাত হোসেন বলেন, ভোটাধিকার নিশ্চিতে এখনো জনমনে শঙ্কা আছে। আলোচনা আছেন রাসনা দাস। গণতন্ত্রের পথে চলি একসাথে এই প্রতিপাদ্যে নাগরিক সংগঠন সুজন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। এ সময় সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম শাফাত হোসেন বলেন, বিগত 15 বছরে দেশের নির্বাচন কাঠামো ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় ঐক্যমত গড়ে তোলা প্রয়োজন। আরএমজি সেক্টরে, কারণ এটাই একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে, কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, চলমান সংস্কার নিয়ে সচেতনতা ও জনমত তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সোচ্চার হতে হবে জনগণকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার যাতে বাতিল না হয় তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। নেভার এভার এগেইন, আবার যেন না হয়। আমরা আশাবাদী হইতে চাই, কিন্তু পাহারাদারদের ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র হলো পাহারাদারিত্বের একটা কাঠামো। তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সবার আগে প্রয়োজন প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব নিয়ে দুর্নীতি কমানোর ঘোষণা দিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। অঙ্গীকার করলেন নিরপেক্ষভাবে কাজ করার, রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। 1 সপ্তাহের মধ্যে সম্পদ বিতরণী জমা দেবেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগেরও জবাব দেন চেয়ারম্যান। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 42 দিন পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেল 3:30টার দিকে দুদক কার্যালয়ে আসেন নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বিদেশ থাকায় আসতে পারেননি আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে 1.5 ঘন্টার বেশি সময় বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনার। পরে সাংবাদিকদের জানান তাদের পরিকল্পনার কথা। আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখবো। দুদক নিয়েও অনেক প্রশ্ন বাজারে আছে যে দুদক নিজে কতটা দুর্নীতিমুক্ত। দুদক এই সমাজেরই একটি অংশ। কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। 2006 সালে বিমানের এমডি থাকার সময় আব্দুল মোমেনের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি এখন দুদক চেয়ারম্যান। সেই অভিযোগের জবাব দেন আব্দুল মোমেন। সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়ে
2023 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই প্রত্যয়ন দুদকই করেছে। আপনার যদি তারপরেও কোনো সন্দেহ থাকে, অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? এ সময় নতুন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি জানান, দুদকের কালো মেঘ কেটে গেছে, এখন ছোট বড় সব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। দুদকের সামনে মেঘ ছিল, এটা আপনারা জানেন, এটা আমার মুখে এটা আর বলানোর প্রয়োজন নেই, এটা সকলেই আমরা জানি। মেঘ যতক্ষণ মেঘ থাকবে না, দেখবেন ইনশাল্লাহ দুদক বা দুর্নীতি দমন কমিশন এর নামেই রয়েছে, এর কাজ কি। দুদকের সপ্তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর আব্দুল মোমেন। এখন দেখার বিষয় তিনি লাকি 7 হতে পারবেন নাকি আগের মতোই কমিশন চলবে, যার উপর নির্ভর করবে বাংলাদেশের দুর্নীতি বাড়বে নাকি কমবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, প্রথম পর্যায়ে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীরা এই সুযোগ পাবেন। অন্যদিকে ইউরোপের বাজারে দক্ষ জনশক্তি পাঠাতে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ নজরুল জানান, নিরাপদ বৈদেশিক কর্মসংস্থান তৈরি করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আগামী 15 ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদনকারীরা আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন। নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ম বহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ দেয়ায় জটিলতা তৈরি হয়, যা দ্রুত নিরসন হবে। সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীদের পর অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট দেওয়া হবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে। এরপর আপনারা যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। অন্যদিকে রাজধানীর একটি হোটেলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ইউরোপে নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় অন্তর্বর্তী সরকার। অদক্ষ শ্রমিকদের নানা ঝুঁকি থাকে, তাই ইউরোপীয় ইউনিয়নের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ইউরোপিয়ান দেশগুলোর ডিমান্ড হচ্ছে স্কিলড ওয়ার্কফোর্সেস। ওনারা যখন ওখানে যাবে দ্যাট উইল বি এ সেফ মাইগ্রেশন এবং দ্যাট উইল বি এ ভেরি মাচ হোয়াট শুড আই সে মানে বেনিফিশিয়াল ফর দেয়ার ওয়েল বিইং অ্যাজ ওয়েল। তারা ভালো থাকবে ওখানে, তারা ঠকবে না, তারা উপযুক্ত পেমেন্ট পাবে, রেনুমারেশন পাবে। সেই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় ইনশাআল্লাহ আমরা অনেক বিপুল পরিমাণ একটা স্টেজে বিপুল পরিমাণ স্কিলড ওয়ার্কফোর্সকে পাঠাতে পারবো। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম ট্যালেন্ট পার্টনারশিপের চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা আর না হলে কঠোর শাস্তি নিশ্চিতে বিধান করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরো বলেন, যারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, যার রায় ঘোষণার পরই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এ সময় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন বলে জানানো হয়। আমরা একটা ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যায়, স্বেচ্ছায় যেন চলে যায়। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। তারুণ্যের শক্তি দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহ টাউন হলে
উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হলেও গণতান্ত্রিক মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি বলে অভিমত তার। ময়মনসিংহ থেকে মিজান শাহজাহানের রিপোর্ট, ছবি তুলেছেন এমদাদুল হক। ঢাকা শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিতর্ক প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার যোগ্যতা যে মফস্বলের শিক্ষার্থীরা অর্জন করতে পেরেছে, এর উজ্জ্বল উদাহরণ ময়মনসিংহ উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিতার্কিকরা। ইংরেজি ভাষায় তাদের যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে টাউন হল মিলনায়তন। If it is, then please look at our neighbor country, India. And a democracy must protect the rights of minorities and marginalized groups, fostering unity and inclusivity. The developing countries are still developing and aren't developed yet. Democracy ensures justice by distributing power across institutions and preventing its concentration in a single individual or group. আফিফ আজাহারের সভাপতিত্বে গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কের মূল্যায়ন পর্বে তিনি বলেন, তরুণরা রুখে দাঁড়ালে আর কখনোই ফেসিবাদীর কবলে পড়বে না বাংলাদেশ। তরুণরাই কিন্তু আজকে রুখে দিয়েছে। আমি মনে করি আজকে এই যে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা হলো উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, আজকের এখানে যে তরুণরা রয়েছে, যে অভিভাবকরা রয়েছে, ময়মনসিংহবাসী রয়েছে, সমগ্র বাংলাদেশ রয়েছে, 18 কোটি মানুষ রয়েছে, এই তরুণদের নেতৃত্বেই এই বাংলাদেশের স্বৈরাচারকে যদি আবারও কোনো রকম ভাবে বাংলাদেশ স্বৈরাচার তাদের অপচেষ্টা করবার চেষ্টা করে, এই তরুণরাই তাকে রুখে দিবে। এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো থেমে যায়নি। আমরা চাই না বাংলাদেশে একটা বিনা ভোটের মাধ্যমে কোনো নির্বাচন হোক। যারা বিনা ভোটে নির্বাচন করেছে, দিনের ভোট রাতে করেছে, যারা আমি আর দামে নির্বাচন করেছে, সেই ধরনের নির্বাচন যাতে বাংলাদেশে না হয়। বাংলাদেশে যাতে গণতন্ত্র চর্চা হয়, বাংলাদেশে যাতে অধিক গণতন্ত্র চর্চা হয়, বাংলাদেশে যাতে প্রত্যেকটি মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার সে যাতে ফিরে পায়, সেটি কিন্তু আমি এখানে আশা করছি। বিচারকদের রায়ে বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকারা। পরে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের হাতে তুলে দেন চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ। এবার পারটেক্স খেলার খবর। শেষ বলে ছক্কা মেরে এনসিএল টি20 ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে জয় পেল ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 206 রানের টার্গেটে নেমে শেষ ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল 52 রান। সিলেটের তোফায়েল আহমেদের করা ওভারটির প্রথম পাস ডেলিভারি থেকে 7 রান নিতে পারে ঢাকা বিভাগ। শেষ বলে জয়ের জন্য লক্ষ্য ছিল 5 রান। সৌভাগ্যত হোম দারুণ এক ছক্কা মেরে রোমাঞ্চকর জয় এনে দেয় ঢাকাকে। তাতে 4 উইকেটে 207 রান তুলে 6 উইকেটে জয় পায় ঢাকা বিভাগ। এর আগে জিসান আলমের সেঞ্চুরিতে 4 উইকেটে 204 রান সংগ্রহ করেছিল সিলেট বিভাগ। অন্য ম্যাচে ঢাকা মেট্রো 31 রানে হারিয়েছে বরিশাল বিভাগকে। দর্শক, শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে জুলাই গণহত্যার বিচার, জানালেন চিফ প্রসিকিউটরের পরামর্শক। ভারত হাসিনাকে ফেরত না পাঠালে আন্তর্জাতিক কোর্টে যাবার ঘোষণা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখুরা পর্যন্ত বিএনপির 3 সংগঠনের লং মার্চ, দিল্লির কাছে আত্মসমর্পণ না করার অঙ্গীকার নেতাদের। ভোটাধিকার নিশ্চিতে জনমনে শঙ্কা রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হবে না বললেন দুদক চেয়ারম্যান। এবং 15 ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। ইউরোপের বাজারে দক্ষ জনশক্তি পাঠাতে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।